R square TC square by PC, ইকুয়েশন নাম্বার 9। কেমন? এই তারপর হলো এই, তারপর a is equal to a হলো, আর 8c কে 8b দ্বারা ভাগ করো 8b, তাহলে হবে TC by PC is equal to রেজাল্ট। আমি একবারে রেজাল্টটা লিখে দিচ্ছি বাই R, therefore B is equal to RTC by 8PC 10। কেমন? এটা নোটটা কখন পেয়েছো তোমরা? স্যার সকালে। হ্যাঁ সকালে স্যার। হ্যাঁ 4:30টায় আমি উঠে, তারপরে না ঘুম থেকে উঠছি আরো আগে 4টায় উঠে একটু 10-15 মিনিট হাঁটলাম, তারপরে এই 4:30টায় বসছি নোট করতে। স্যার আপনি যে এত সকালে ওঠেন, আপনার উপর প্রেসার পড়ে না? না, ঘুম হয়ে যায় তো আমার, ঘুম আগে ঘুমাই, 11টার সময় ঘুমাই, তারপরে আবার কাজ করে সকালে আবার একটু ঘুমাই 10-15 মিনিট, কখনো ঘুমাই কখনো ঘুমাই না। আজকে 10 মিনিট ঘুমাইছি, এর মধ্যে আমার ছেলে বুধ নাকি কে যেন ফোন করলো, ঘুম ভেঙে গেল। তারপর এই PC ইজ ইকুয়াল টু হয়ে গেল কি, তাহলে একটা PC ইজ ইকুয়াল টু, এই যে PC ইজ ইকুয়াল টু হলো RTC বাই এটা 8B। তারপরে 8A কে ব্যবহার করো এখানে, 8A যে আমাদের আত্মীয় মারা গেছে নাকি কিছু, পরে যাবো আর কি। হ্যাঁ, মানে বয়স হয়েছে প্রায় 85। বাংলাদেশে আর বেশি দিন মানুষ বাঁচে না, বুঝছো? এই 84-85 বুধ একের বেশি বাঁচলে বাই 8 ইন্টু B এর মানটা বসাই দাও 1 বাই VC বাই 3। আপনার দেশের বাড়ি কোথায় যেন বলছিলেন? ব্রাহ্মণবাড়িয়া। তোমার কোথায়? স্যার আমার জামালপুর। জামালপুর। জামালপুর হলো ময়মনসিংহ দিয়ে যেতে হয় না? আর জি স্যার। ময়মনসিংহ ওই বাম দিক দিয়ে যেতে হয় নাকি ময়মনসিংহ ব্রিজ পার হয়ে যেতে হয়? ব্রিজ পার হয়ে যেতে হয়। জি স্যার। RTC বাই PC ইজ ইকুয়াল টু হলো কত? 8/3। এটার একটা বিখ্যাত আছে, কথা আছে এখানে। এটাকে বলা হয় একটি গ্যাসের ক্রান্তি বা সংকট সহগ। সকল গ্যাসের জন্য এই মান সমান, সব গ্যাসের জন্য এই মান সমান, বুঝছো? মানে যেইভাবে এই ক্রান্তি বিন্দুটা যেটাই হোক না কেন, TC PC ওই ক্রান্তি বিন্দুতে যে কোনো গ্যাসের TC PC VC মান বসাইলে এটা হবে, বুঝছো? বাস, ফিনিশড। নেক্সট হলো 48 গ্রাম অক্সিজেন গ্যাস এর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গতিশক্তি কাইনেটিক এনার্জি বের করে। কোনটা? এটা একটা ধ্রুবক বের করলাম। কি সমীকরণগুলো এগুলো এখানে বলেছি, আমরা প্রশ্নের মধ্যে লিখে দিছি। সমীকরণগুলি হলো সহগগুলো, ভ্যান ডার ওয়েল ইকুয়েশনের ধ্রুবকের যে সহগ A B C এগুলো বের করেছি, বুঝছো? ঠিক আছে। তারপরে এই কনস্ট্যান্টটা আলাদা একটা জিনিস বের করেছি আর কি। এটা কোশ্চেনের স্যার একটু এক্সট্রা করছি না স্যার? হ্যাঁ স্যার এই জায়গাটা তো শুধু এক্সট্রা করলাম না এক্সট্রা। হ্যাঁ স্যার, কোশ্চেন। এটা হ্যাঁ হ্যাঁ স্যার, কোশ্চেনের বাইরে কোশ্চেন শুধু বলছি ভ্যান ডার ওয়েল। হ্যাঁ হ্যাঁ জি স্যার। এটা এক্সট্রা করলাম, যদি এর থেকে বলে তখন যেন করতে পারো, না বললে করবে না। এগুলো প্রশ্নে যা বলবে তাই আনসার করবে, আর বেশি কিছুই করবে না। আচ্ছা, কাইনেটিক এনার্জি বের করো। একটি গ্যাস অণুর গড় গতিশক্তি হাফ mc স্কয়ার গ্যাস অণুর জন্য, এটার সমান লিখতে পারি 3/2 kT। এখানে m হলো একটি অণুর ভর, m হলো একটি অণুর ভর, ঠিক আছে? তো এখানে 3/2, তারপরে k এর মান বসাও, তারপরে t হলো কত? 0 ডিগ্রি বলছে, তার মানে 273 ডিগ্রি কেলভিন। থার্মোডাইনামিক্সে সব অঙ্ক কেলভিনে করতে হয়, বুঝছো? বা হিট বললেই সব অঙ্ক কেলভিনে করতে হয়। বসাইছি আমি, তারপরে রেজাল্টটা বের করবে জোল পার মলিকুল। কেমন? তাহলে 1 গ্রাম গ্যাসের গতিশক্তি কত? 1 গ্রাম
গ্যাসের গতিশক্তি 3RT/2m। বুঝছো? তাহলে 48 গ্রাম গ্যাসের গতিশক্তি কত? 48 ইন্টু 3RT/2m। কেমন? এই এখন মান বসাও সব। 48 ইন্টু 3 ইন্টু আর টি এবং 2, আর এটা মলিকুলার ওয়েট এখানে বলে দিয়েছি। মলিকুলার এমটা কি এটা বলে দেওয়া হয়েছে, মলিকুলার ওয়েট ইন মোল 16। সব বসালে যা হয়। কেমন? ক্লিয়ার? জি স্যার। বাস। আচ্ছা, এটা এই পদ্ধতি বাদ দিয়ে আমরা করতে পারি কিনা দেখো তো। একটা মলিকুলার এই, তাহলে 48টা মলিকুলের মধ্যে এই রেজাল্টটা বের করবে। বুঝছো? বের করে তারপরে চেক করবে 48টা মলিকুলের মধ্যে কয়টা অ্যাটম থাকে, মলিকুল থাকে। নাম্বার অফ মলিকুলস ইন 48 গ্রাম বের করবে। করে তারপরে ওই নাম্বার অফ মলিকুলস দিয়ে এটাকে গুণ করে দেখো তো এটার সাথে মিলে কিনা। বুঝতে পারছো? বুঝছো আমি কি বলছি? স্যার শুধু নিচের পার্টটা দিয়ে করলেও তো হবে, তাই না? হ্যাঁ, তো শুধু নিচের পার্টটা স্যার, এই যে লিখলেন 1 গ্রাম গ্যাসের গতিশক্তি হচ্ছে এত, তারপরে 48 গ্রাম গ্যাসের জন্য এত। তো হ্যাঁ, স্যার এটা শুধু এই জায়গাটা করলে হবে না? হ্যাঁ, উপরেরটা না করলেও কিন্তু হয়। হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে তো গড়ের কথা বলেনি। এখন উপরেরটা দিয়া এইটা দিয়ে কেমনে করবে এটা দেখবে। জি হোমওয়ার্ক স্যার দেখুন। এইটা দিয়ে কেমনে করবে জি এটা স্যার। কিন্তু অবশ্যই আমাকে দেখাবে। এই রেজাল্ট আর এই রেজাল্ট মিললো কিনা দেখাবে। না মিললেও আমাকে বলবে, মিললেও বলবে আগামী দিন। কেমন? উপরের সাথে শুধু 48 গুণ করে দেব, তাই না? না, উপরে হলো একটা মলিকুলের জন্য এত জোল। তাইলে এই 48 গ্রামের মধ্যে কয়টা মলিকুল আছে এটা বের ও করতে জি হবে। স্যার, জি স্যার বুঝতে পারছি। জি স্যার, একটা এবং মলিকিউলের জন্য। একটু সংখ্যা লাগবে। কেমন? হ্যাঁ 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 স্যার, বুঝতে পারছি। এটা কিন্তু করবে। বুঝছো? করে আমাকে জানাবে। জি স্যার। তারপরে হলো বিভিন্ন ধরনের তাপগতীয় সিস্টেম। নাম্বার 1 সমষ্ণ সিস্টেম, আইসোথার্মাল সিস্টেম। যদি একটি তাপগতীয় সিস্টেমের তাপমাত্রা ধ্রুব থাকে তবে ইহাকে সমষ্ণ সিস্টেম বলা হয়। একটি সমষ্ণ সিস্টেমের জন্য তাপমাত্রা পরিবর্তন কত হবে? dT = 0, therefore T = হলো কনস্ট্যান্ট। কেমন? তারপরে হলো রুদ্ধতাপীয় সিস্টেম, যেখানে তাপের পরিমাণ ধ্রুব থাকবে, মানে তাপের কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে 0, therefore amount of heat = constant। তাহলে তাপ যদি ধ্রুব থাকতে হয়, একটা সিস্টেম বাইরের সব সিস্টেমের সাথে ইনসুলেটেড থাকবে, ইনসুলেটেড হয়ে থাকবে। কেমন? 3 নাম্বার হলো সমচাপীয় সিস্টেম। যদি একটি তাপগতীয় সিস্টেমের চাপ ধ্রুব থাকে, যদি ধ্রুব থাকে তবে এটাকে সমচাপীয় সিস্টেম বলা হয়। সমচাপীয় সিস্টেমের চাপের পরিবর্তন = 0, therefore P = constant। কেমন? তারপরে 4 নাম্বার হলো আইসোকোরিক সিস্টেম বা সম আয়তনীয় সিস্টেম। এটা হলো dV = 0। কেমন? therefore V = হবে ধ্রুব। কেমন? বাস। তারপর খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তাপগতিবিদ্যা প্রথম সূত্র, মানে একটা সিস্টেমে যদি ডিকিউ পরিমাণ হিট দেওয়া হয় তাহলে এর আংশিক আন্তঃশক্তির পরিমাণ পরিবর্তন হবে আর বাকি আংশিক ওয়ার্ক ডান হবে। তার মানে ডিকিউ = এই হবে। তো ওয়ার্ক ডানকে আমরা লিখতে পারি P × dV, therefore ডিকিউ = du + P × dV। হলো? জি স্যার। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে দেখাও যে Cp - Cv = খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, del U / del V T, del V / del T P। গতবার এসছে কি দেখতে পারো গত 2 বছরের মধ্যে কখনো এসছে কিনা। এবং ছিল স্যার। হ্যাঁ জি 18 স্যার। 19 দুইবারই ছিল। হ্যাঁ, বুঝি না। স্যার দুইবারই ছিল, 18 আর 19-এ। হ্যাঁ, 2 বারই ছিল, বুঝতে পারছো? আবার এইবার হলেই তো এটা হ্যাটট্রিক হবে, তাই না? হ্যাঁ, দেয়া ছিল না, প্রমাণ করতে বলছে।
হ্যাঁ, এখানে কি বলছে প্রথম তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে? আচ্ছা, অসুবিধা নেই। হ্যাঁ, অসুবিধা নেই। হ্যাঁ, বাস, বুঝছি বুঝছি। তাহলে এইটা দিয়েই করতে হবে। এইটা তো একটি গ্যাসের অবস্থান ব্যাখ্যার জন্য পি ভি টি চলকের যে কোনো দুটি চলকই যথেষ্ট। তো আমরা এটা আগে শুনো নাই কখনো? সিপি মানে হলো স্পেসিফিকেট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, স্পেসিফিকেট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, আর এটা হলো গ্যাস কনস্ট্যান্ট। এটা মানে এগুলি আমরা জানি, কথাটার অর্থ হলো এগুলো আমরা জানি, বুঝছো? এগুলি কি বলে দিল না আর কি। তো আমরা একটা ফাংশন বিবেচনা করি, ইউ ইজ এ ফাংশন অফ ভিপি, therefore du is equal to del u by del v t into dv plus del u by del t v into dt। এই থার্মোডাইনামিক্সে ম্যাক্সিমাম ছেলে মেয়ে থার্মোডাইনামিক্সে ফেল করে, কিন্তু আমার মনে হয় না যে থার্মোডাইনামিক্সে ফেল করার কোনো কারণ আছে। তার ভালো করে পড়লে সহজ। হ্যাঁ, ভালো করে পড়ে বা ওরা কি পড়তে হবে এই জিনিসটাই বুঝতে পারে না, বুঝছো, ছেলে মেয়েরা, যার জন্য প্রবলেম হয়। আর ইডেন কলেজের সমস্যা হলো ইডেন কলেজে যা পড়ায় ছেলে মেয়েরা মনে করে ওইটাই পড়তে হবে, কিন্তু ওইখান থেকে খুব কমই পরীক্ষায় আসে। আচ্ছা, এই তো আমাদের আবার এক্সামে ইটা আসছিল। হ্যাঁ, এই হ্যাঁ হ্যাঁ, ইউ ইজ ইকুয়াল টু ইউ ইজ এ ফাংশন অফ ভিটি, ভি এবং টি এর উপর নির্ভরশীল, তখন এটা এক্সাক্ট ডিফারেন্সিয়েশন করলে এরকম লিখতে পারি। ও থার্মোডাইনামিক্সের প্রথম তো এটা। আচ্ছা, f is equal to f is a function of x y যদি হয়, df is equal to del f by del x dx plus del f by del y dy। এই ডেলটা হলো পার্শিয়াল ডেরিভেটিভ, বুঝছো? স্যার, হ্যাঁ, বলো। স্যার ডেলের পরিবর্তে ডেল্টা দিয়ে করলে হবে না? কোন ডেলটা? কিসের ডেলটা? মানে এই যে ডেল আর ডেলটা এস এর মতো যেটা লেখে। এফ এর মতো যেটা লেখে ওইটা লিখলে হবে না, এটাই লিখতে হবে। কেন হবে না? এটা সেকেন্ড ইয়ারে উঠলে বুঝতে পারবে কেন হবে না, যদিও মাস্টাররা এটা জানে না। এরকম জিনিস একটা আছে, এই আর এই। তুমি বলছো এটা লিখলে হবে কিনা, তাই না? কোন প্রশ্নটা কি এটা? জি স্যার। জি স্যার। হবে না, কেন হবে না, তাই না? আচ্ছা, জি, আমি তোমাকে দেখাই একটা বই থেকে একটু ছবি তুলে এখনই পাঠাই, যে এই দুইটা জিনিসই এক জায়গার মধ্যে ব্যবহার করছে, কেন হবে নাটা চিন্তা করো। সুতরাং কেন হবে নাটা তাহলে বুঝতে পারবে। এবং দুইটার দুই রকম মিনিং আছে। ক্লাসে কি এক করে দিয়েছে দুইটা? আমি পাঠাচ্ছি। এই যে এখন চলে যাবে, দেখো এখানে দেখো দুইটা দুই রকম আছে কিনা। এই দুইটা জিনিসই ব্যবহার করছে, বুঝছো? দেখতে পাচ্ছ, দুইটা না তিনটা ব্যবহার করেছে। এটাও আছে, এটাও আছে, এটাও আছে, বুঝতে পারছো? তার মানে হলো তিনটার তিন রকমের মিনিং আছে, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, সুতরাং আমি যেটা যেভাবে লিখি এইভাবেই লিখবি, কারণ আমার সমস্ত জিনিসই নখদর্পণে আছে, যে কোন জায়গায় কি কেন ব্যবহার করা হয় কি। এটাকে বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ, এটাকে বলা হয় এক্সাক্ট ডিফারেন্সিয়েশন।
এক্সাক্ট ডিফারেন্সিয়েশন, আর এটাকে বলা হয় ভেরিয়েশন। বুঝতে পারছো? সুতরাং তুমি জি, ইচ্ছা স্যার। করলে করতে পারবে না। এই তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু কি হবে? এখানে আমরা জানি এই প্রথম সূত্র থেকে ডিইউ প্লাস পি ডিভি, সরি প্লাস পি ডিভি, কেমন? এই ডিইউটা এখানে বসাই দাও। therefore dq is equal to del u by del v t into du, sorry dv, plus del u by del t at constant v into dt plus p into dv, কেমন? এখন dq by t করো, del u by del t at constant v, না ইউভি এর সূত্র না, এটা বললাম তো, এটা এই যে এই এটা পার্শিয়াল ডেরিভেশনের নিয়ম, এই যে ফর্মুলা, ইউভি না, প্লাস পি ইন্টু ডিভি, therefore dq by dt এই, তাহলে এটাকে যদি আমরা এট কনস্ট্যান্ট, আমরা জানি কি cv is equal to ডেফিনেশন হলো cv মানে হলো স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম হলো del q by del t এট কনস্ট্যান্ট v, আর v যদি কনস্ট্যান্ট থাকে dv by dt is equal to 0, তাহলে এখান থেকে del q by del t at constant v is equal to 0 plus del u by del t at constant v plus dv by dt at constant, এটা কি কি করছে at constant v যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এটা 0, তাহলে দাঁড়ালো কি therefore কিভাবে মশা কামড়াচ্ছে শুধু, del u by del t at constant v, কেমন, is equal to del q by del t at constant v, বুঝছো? তাহলে এটা আমরা এখানে বসাই দেই, এই ইকুয়েশনে, এই কোন ইকুয়েশনে বসাবো আমরা, সরি হ্যাঁ, এটাকে আমরা বসাবো এইখানে, এই 5-এ, এখানে যদি বসাই তাহলে কি হবে দেখো, del u by del t 4টা কি ছিল, 4টা ছিল pu p plus del u by del v p plus del u by del v দাঁড়াও একটু দাঁড়াও, এখানে কি করলাম, p plus dv ঠিক আছে, এই যে এখান থেকে আমাদের আসে কি, এখান থেকে আসে dq by dt is equal to এইটা du by dt v হলো cv প্লাস p প্লাস, এটা কিন্তু dt ছিল, কিন্তু এখানে dv by dt, তো সবটাই dt দিয়ে ভাগ করছি, সুতরাং dv by dt p প্লাস del u by del v at constant t plus dv by dt, কেমন? এই আবার আমরা লিখতে পারি কি at constant p, ধ্রুব চাপে কি লিখতে পারি, del q by
del T at constant P is equal to Cv plus P plus del U by del V at constant T into del V by del T at constant P. এটা হলো Cp is equal to Cv plus P plus del U by del V at constant T plus del V by del T at constant P. Therefore, Cp minus Cv is equal to হলো P plus del U by del V at constant T del V by del T at constant P. কেমন? এই হলো আমাদের মূল ইকুয়েশন 7 নম্বর। এখন এইখানে আমরা এই আদর্শ গ্যাসের জিনিসগুলি ব্যবহার করছি। তো জুলের পরীক্ষা থেকে দেখা যায় যে একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাস পাত্রের স্টপ কক মানে ছিদ্রটা মানে ছিপি স্টপ কক মানে ছিপি খোলার সাথে সাথে কোনো কাজ সম্পাদন হয় না এবং তাপের কোনো স্থানান্তর ঘটে না। অতএব ডিকিউ ইজ ইকুয়াল টু কি হবে? ডিকিউ ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস 0, দেয়ারফর ডিইউ ইজ ইকুয়াল টু হবে 0। বুঝছো? তাহলে দেয়ারফর ডেল ইউ বাই ডেল ভি এট কনস্ট্যান্ট টি ইজ ইকুয়াল টু 0। তাহলে কি পাবো আমরা? সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু পি ইনটু del V by del T at constant P. And PV is equal to কি জানি RT, therefore P del V by del T at constant P কি করলাম at constant del V by del T at constant P is equal to R. Differentiate T এর differentiate করলে 1. Therefore এটা তো হয়েই গেল, এটা এখানে বসাই দিলাম। Therefore CP minus CV is equal to ক্লিয়ার? ঠিক আছে, জি স্যার। বাস ফিনিশড। হ্যাঁ আচ্ছা, 8টা যদি প্রমাণ করতে না বলে, যদি উপরেরটা বলে, তাহলে কেন তুমি 8টা প্রমাণ করবে? কেন করবে? তোমাকে এই পর্যন্ত বলারও সম্ভাবনা আছে। এই পর্যন্ত দেখো 2-3 বছরের কোশ্চেনের মধ্যে বা অনেক বছরের কোশ্চেন দেখলে পাবা যে এই পর্যন্ত এসছে। বুঝছো? শোনো, তোমার নাম কি? লিমন। এখন তোমাকে জিজ্ঞেস করা হলো তোমার নাম কি, এটার উত্তর দিতে পারলে তুমি 10 নম্বর পাবে। তুমি 10 নম্বর মনে করে তুমি কি 10টা নাম বলে দিবা? তাহলে উত্তরটা হবে না। বুঝছো? তুমি স্পেসিফিক অ্যান্সার করবে। বুঝছো? তাহলেই নাম্বার পাবে। ওকে, আজকে এই পর্যন্তই থাক। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে আগের লেকচারে বলছিলেন যে গড়মুক্ত পথ দেখাও যে অণুর গড়মুক্ত পথ হলো ল্যামডা ইকুয়াল টু পাই ডি স্কয়ার এন। তো আমাদের আবার এক্সামে ছিল স্যার গ্যাসের গড়মুক্ত পথ বলতে কি বুঝো? গড়মুক্ত পথের রাশিমালা প্রতিপাদন করো স্যার। সেই ক্ষেত্রে ইকুয়েশনটা কোনটা দিব? ক্লসিয়াসের আছে, এটা দিলেই হবে, নিচেরটা দিলেও হবে। বুঝছো? নিচেরটা ম্যাক্সওয়েলেরও একটা আছে, মানে আমাদের ম্যাম বলছিল যে ম্যাক্সওয়েলেরটা দিতে। ম্যাক্সওয়েলটা দিতে? জি ম্যাক্সওয়েলটা স্যার। দিতে বলছে? ম্যামকে জিজ্ঞেস করো যে সেটা কোনখান থেকে দেব। ম্যাম পড়াইছে ম্যাক্সওয়েলটা? জি স্যার, অনেকগুলো ইকুয়েশন স্যার আমি বুঝতেছি না। বাবারে, আমার প্রশ্নটা রাখো। ম্যাক্সওয়েলের যে গড়মুক্ত পথের রাশিমালা, এটা কি ম্যাম পড়াইছে কিনা আমি বলছি।